প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, ভোট তো শেষের পথে, আর একটা দফা বাকি রয়েছে। অনেক রাজ্যের ভোট তো শেষ হয়েই গেছে, বাংলাতে তো 7 দফাতে ভোট হচ্ছে, সেজন্য এখনো বাকি রয়েছে বাংলার ভোট। এবার এখন যেটা নিয়ে কৌতূহল, যে রেজাল্ট কি হবে, সমীক্ষার রিপোর্ট কি সামনে আসছে, এখনো পর্যন্ত কাদের পক্ষে কটা আসন যাবে। আমি দেখছি এইসব নিয়ে আপনাদের মধ্যেও অনেকেরই কৌতূহল রয়েছে এবং আমাকেও বলছেন, প্রশ্ন করছেন যে এই যে 6টা দফার যে ভোট হয়ে গেল, এখনো পর্যন্ত কি ভাবছেন, আপনাদের সমীক্ষাতে কি উঠে এসছে, কি হতে পারে বাংলার রেজাল্ট এবং দেশেরই বা কি হতে পারে। আমি দেখছি আপনারা এইসব নিয়ে অনেকেই কৌতূহল প্রকাশ করছেন, আমাকে এইসব নিয়ে রিপোর্টও তৈরি করতে বলছেন। কিন্তু দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি কিন্তু এবার কোনো প্রেডিকশনে আমি কিন্তু যাইনি। এই জন্যই যাইনি, 21-এর ভোটে আমরাও কিছু প্রেডিকশন করেছিলাম, কিন্তু পরে দেখলাম হিসেবটা মেলেনি। অথচ হাওয়া কিন্তু সেই রকমই ছিল, যেরকম আমাদের ধারণা তৈরি হয়েছিল, প্রেডিকশন যেটা আমরা করেছিলাম, তেমনই কিন্তু রেজাল্টটা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। ফলে যেহেতু মানে আমাদের সেই ভাবনাটা ঠিক হয়নি, এবং পরবর্তীকালে আমরাও যেটা বুঝতে পেরেছিলাম যে হাওয়া অনুযায়ী রেজাল্ট হয়নি, ভোট অনুযায়ী রেজাল্ট হয়নি। তার মানে ভোট মানুষ দিলেও কাউন্টিংটা একটা বড় ফ্যাক্টর, সেটা আমাদের কাছে মনে হয়েছিল। সেই জন্য আমি কিন্তু এবার কোনো প্রেডিকশনে যাইনি কত কি রেজাল্ট হবে। তবুও যেহেতু দেখছি যে আপনাদের মধ্যে একটা বিরাট কৌতূহল, ভোট তো শেষ হতে চললো, তো এবার কি হচ্ছে বাংলার কি রেজাল্ট হবে, তো আমি এখন একটা প্রেডিকশন দেখাবো। এটা কিন্তু আমাদের নয়, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের কোনো প্রেডিকশন নেই। আমি কিন্তু এবার কোনো প্রেডিকশনে যাবই না। 1 তারিখের ভোট হবার পরে দেখবেন সন্ধ্যার দিকে সব এক্সিট পোল দেখানো শুরু হয়ে যাবে, বিভিন্ন মিডিয়া, রাজ্যের মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, সব আপনারা দেখবেন যে সেগুলো সব দেখাতে শুরু হয়ে যাবে, অনেক সব সমীক্ষার রিপোর্ট সামনে আসবে। তবে আমি কিন্তু এবার কোনো সমীক্ষাতে যাব না, কারণ আমি কাউন্টিংটা নিয়ে এতটাই সন্দিহান, কাউন্টিংটা নিয়ে আমি কিন্তু খুবই ভাবিত। কাউন্টিং এ অনেক কিছুরই হেরফের হয়ে যায়, এটা আমার কোথাও একটা বিশ্বাস হয়ে গেছে 21-এর রেজাল্টের পর। সেই জন্য আমি এবারও কোনো প্রেডিকশনে যাব না। যে যা দেখাবে সেগুলো অবশ্যই আপনাদের সামনে একত্রিত করে তুলে ধরবো, কারণ আপনারা সব মিডিয়ার এক্সিট পোল আলাদা আলাদা করে দেখতে পাবেন না, অনেকে সব দিকে হয়তো নজর রাখতে পারবেন না। আমাদেরকে নজর রাখতে হয়, সেহেতু যে যা দেখাবে সেগুলোকে একত্রিত করে একটি জায়গায় করে আপনাদের সামনে যত দ্রুত সম্ভব 1 তারিখে সন্ধ্যাবেলায় সন্ধ্যাতে তুলে ধরবো, সেটা আমি আপনাদেরকে বলে রাখতে পারি। কিন্তু আমরা নিজস্ব কোনো সমীক্ষাতে যাব না। এখন আমি যেটা দেখাবো এটাও আমাদের নিজস্ব কোনো সমীক্ষা বা আমাদের কোনো প্রেডিকশন নয়, কিন্তু আমার কাছে এসছে একটা পিডিএফ ফরম্যাটে, বেশ বাঁধনটা দেখলাম খুব ভালো, বেশ গুছিয়ে একটা প্রেডিকশন করে এসছে আমার কাছে একটা পিডিএফ কপি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। যদি এখান থেকে আপনাদের কিছুটা কৌতূহল দূর হতে পারে। এটা কিন্তু এইরকম নয় যে 1 দফা যে বাকি রয়েছে তার আগের পর্যন্ত হিসেব, এটা টোটালটারই টোটাল গোটা দেশের যে আসন সবকটার হিসেব আর কি এখানে দেওয়া রয়েছে। একটা রাজ্য ভিত্তিক একটা প্রেডিকশন, রাজ্য ভিত্তিক। এই হচ্ছে কপিটা। লোকসভা 2024 দর্শক দেখতে পাচ্ছেন, স্টেট ওয়াইজ সিট শেয়ার প্রেডিকশন ফর লোকসভা 2024, এই হচ্ছে প্রেডিকশন। আচ্ছা, আমি আপনাদেরকে এরা একেবারে রাজ্য ধরে ধরে গ্রাফিক্স করে দিয়েছে, কিন্তু সেসব গ্রাফিক্স, আচ্ছা একটু আপনাদেরকে গ্রাফিক্স ধরেই দেখাই, কিন্তু একেবারে লিস্ট দেখিয়ে দিলে হয়তো আরো সুবিধা হবে। যেমন শুরুতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, টোটাল আসন হচ্ছে 25, সেখানে টিডিপি 13, ওয়াইএসআর কংগ্রেস যেটা 7, বিজেপি 3, আর যে
JSP 2 এরকম রয়েছে, অন্ধ্রপ্রদেশ দিয়ে শুরু হয়েছে। এখানে অন্ধ্রপ্রদেশে দেখুন বিজেপির বিরাট কিছু রেজাল্ট নয়, দেখানি হয়েছে। তেলেঙ্গানাতে দেখুন বিজেপি কিন্তু ভালো রেজাল্ট করবে, যেটা দেখতে পাচ্ছি। 10 তেলেঙ্গানাতে কংগ্রেসের ওখানে সরকার রয়েছে, কিন্তু বিজেপি বিরাট ডেভেলপ করবে, এটা দেখানো হচ্ছে। কংগ্রেস 4টে আসন পাবে, আর BRS তারা 2 আর মিম হচ্ছে 1। কর্ণাটকা দেখুন বিজেপি কিন্তু খুব ম্যাসিভ একটা রেজাল্ট করবে, ডেভেলপ করবে। বিজেপি 23, JDS 3, কংগ্রেস 2। অথচ ওখানে কংগ্রেসের মানে ক্ষমতা। তামিলনাড়ুতে দর্শক দেখুন DMK 21, কংগ্রেস 8, বিজেপি 2 আর CPI প্লাস 4। একটা বিষয় দর্শক নিশ্চয়ই লক্ষ্য করছেন আপনারা, এই 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 যে রিপোর্ট, সমীক্ষার রিপোর্ট, এটা যদি বিজেপির হতো, মানে বিজেপির লোকেরা করেছেন বলে যদি আর কি ভাবা হতো, তাহলে কিন্তু বিজেপিকে সব জায়গাতেই এগিয়ে রাখার একটা রিপোর্ট দেখতে পেতাম। কিন্তু আমরা এই দক্ষিণের রাজ্যগুলোতে দেখুন বিজেপিকে একেবারে বিরাট করে এগিয়ে রেখেছে তা কিন্তু নয়। যেখানে ডিএমকে এর সম্ভাবনা আছে সেখানে ডিএমকে এর কথাই বলা হয়েছে, যেখানে কংগ্রেসের সম্ভাবনা আছে সেখানে কংগ্রেসের কথাই বলা আছে। সুতরাং এই রিপোর্টকে একটু মনে হচ্ছে ব্যালেন্স, মানে নিরপেক্ষভাবে করা হয়েছে বলে মনে হচ্ছে। জানি না দর্শক আপনারা কি বলবেন। কেরালা দেখুন, কেরালাতে যেমন কেরালাতে দেখুন বিজেপির কোনো আসনই এখানে দিচ্ছে না এই রিপোর্টে। কংগ্রেস ওখানে 13টা পাবে, CPI প্লাস 3টে, আর অন্যান্য সব দেখছেন আছে। এখন নিশ্চয়ই আপনাদের মধ্যে কৌতূহল, পশ্চিমবঙ্গে কি হবে, পশ্চিমবঙ্গে কি হবে। আসাম দেখুন, আসামে দেখতে পাচ্ছি বিজেপি 9, কংগ্রেস 2 আর AIUDF 2। দেখে নিন পাশে, এখানে বিজেপিকে এগিয়ে। এরপরই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দেখুন দর্শক, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কি আছে দর্শক? বিজেপি 26, TMC 13। বিজেপি 26, TMC 13 আর কংগ্রেস 2, CPIM 1। এটা কি মোহাম্মদ সেলিমের আসনটা নাকি মুর্শিদাবাদের? CPIM আর কংগ্রেসকে 2 ধরা হয়েছে, তার মানে কংগ্রেস ঠিক জায়গাতেই আছে। কিন্তু TMCর হালটা যা দেখানো হচ্ছে 13 আর বিজেপি 26। যদি সত্যি এই রকম রেজাল্ট হয়ে যায়, আমি আবারও বলছি দর্শক, এটা আমাদের কোনো প্রেডিকশন নয়। আমি এইসব নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইছি না যে এখানে বাংলাতে TMCর কি রেজাল্ট হবে। আমি জাস্ট একটা প্রেডিকশনের একটা রিপোর্ট পেয়েছি, সমীক্ষার রিপোর্ট একটা পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে এটা ঘুরছেও, বেশ গ্রাফিক্স করে একেবারে সুন্দর করে রিপোর্টটা তৈরি করা, এবং রিপোর্টের যা বাঁধন দেখছি একেবারে এটা একপেশে বিজেপি করেছে, বিজেপির জন্য করা, এটাও বলা যাচ্ছে না। তাহলে সব রাজ্যে বিজেপিকে বিরাট ভাবে দেখানো হতো। তো সেটা নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে না, কারণ যতগুলো রাজ্যের রেজাল্ট দেখলেন তাতে কিন্তু সব জায়গাতে বিজেপিকে এগিয়ে রেখেছে এরকম দেখলেন না নিশ্চয়ই। ফলে রিপোর্টের একটা বাঁধন আছে, কোথাও একটা মনে হচ্ছে যে নিরপেক্ষভাবেই করা হয়েছে। তো যাই হোক, যদি এইরকম রেজাল্ট পশ্চিমবঙ্গের হয়ে যায় দর্শক, কি হবে আগে বলুন তো, তারপর আমি বাকিগুলো দেখাবো। যদি কোনোভাবে এইরকম রেজাল্ট হয়ে যায় পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেস একেবারে 13তে নেমে যায়, তাহলে কি হবে? 13তে নেমে গেলে শান্তিনিকেতন বিল্ডিং থেকে নিচেতে আর নামতে পারবেন তো ভাইপো? আর পিসি বা কি করবেন? হয় উন্মাদের মতো আরো চিৎকার করবেন পাগলের মতো, আর না হলে মুখে কুলুপ এঁটে বসে থাকবেন। নবান্নে যাওয়া হয়তো ছেড়ে দিতে পারেন ধিৎকারে। এত লক্ষ্মীর ভান্ডার করে চিৎকার করলাম, লক্ষ্মীদেরকে বললাম 60 বছর হয়ে গেলেও পাবেন আপনারা, সেটাও মানুষ বিশ্বাস করলেন না। মানে এই ধিৎকারে কালীঘাটে না গৃহবন্দী হয়ে থাকেন, এটাও ভাবছি। জানি না, বলছি আর কি, যদি এইরকম রেজাল্ট হয়, আমি তো এতটাও বলছি না, আমি শুধু বলেছি এবং অনেকবারই আপনাদের সামনে আমি এই সামনে মন্তব্য করেছি যে
22-এর নিচে নামলেই তৃণমূল কংগ্রেসের হাল রেজাল্ট ঘোষণার পর থেকে দেখবেন কি হয়। আর যারা নিচে কাজ করেন দলের হয়ে তারা দেখবেন কিভাবে নিজেদেরকে এড়িয়ে যাচ্ছেন, যে দেখবেন তারা মানে আর বলবেন না সহজে যে আমি তৃণমূল কংগ্রেস করি, তারা বলবেন আমি করতাম, এখন আর করি না, ওই ভোটের সময় ছিলাম, বুঝতেই তো পারছেন, থাকতে হয় সেই জন্য, কিন্তু মন থেকে কবে আউট করে দিয়েছি। দেখবেন তৃণমূল কংগ্রেসের লোকজনেরা কিভাবে মানে এড়িয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগের ব্যাপারটা। যদিও এড়িয়ে গেলেই সবাই ছাড় পেয়ে যাবেন তা নয় বিষয়টা, যা করেছেন 21-এর ভোটের পরে, আবার এই ভোটেও কেউ কেউ করার চেষ্টা করেছেন, যেমন কেশপুরে ঘটনাটা ঘটেছে, কেশপুরে গড়বেতাতে মানুষ কিন্তু চিহ্নিত করে রেখে দিয়েছেন। ব্যবস্থা একটা হবেই। এবং যে দফার ভোট এখনো বাকি রয়েছে, আমি তাদের জন্য খানিকটা সতর্ক করে দিয়ে বলবো, জানি না এটা মিলবে কি মিলবে না, কিন্তু যেটা এসছে সামনে, যদি কোনোভাবে এই রেজাল্ট হয়ে যায়, এটা কেন যদি 15-16তেও নেমে যায় তৃণমূল কংগ্রেস, কি যে হবে। যারা এইসব কাণ্ড করছেন বা অতীতে করেছেন তারাও তো অনেকে চিহ্নিত হয়ে রয়েছেন, এবং এরপর যারা টাটকা করবেন গন্ডগোল, এই ফলতা এইসব এলাকাতে শুনেছি অনেক নাকি গন্ডগোল করার চেষ্টা হয় বা হবে, এবং উত্তর দক্ষিণ 24 পরগনার অনেক জায়গাতে গন্ডগোল পাকানোর চেষ্টা হবে। কিন্তু গন্ডগোল পাকানোর চেষ্টা হলে এখন তার লুকোছাপা করে কিছু হয় না, সব মিডিয়ার সামনে চলে আসে, ছবি টবি চলে আসে, ভিডিও সামনে চলে আসে, ফলে মানুষ কিন্তু চিনে ফেলতে পারেন কে বা কারা করাচ্ছেন। তো যদি সত্যিই তারা আবারও নতুন করে ঘটনা ঘটান এবারের ভোটে, আর যদি রেজাল্ট এই রকম হয়ে যায়, আর যাই হোক, তারা কিন্তু এই রাজ্যে থাকতে পারবেন না, এটা নিশ্চিত করে বলতে পারি। কোথায় থাকবেন, নদী টপকে থাকবেন না সমুদ্র টপকে থাকবেন, নাকি বাংলাদেশ চলে যাবেন জানি না, কিন্তু এই রাজ্যে তাদের থাকার মতো পরিবেশ থাকবে না, এটা মোটামুটি আন্দাজ করে বলা যায়। আমি সেই জন্য বারবার এটা নিয়ে সতর্ক করে দিই। এবার কিন্তু অনেক মানুষ সতর্ক হয়েছেন, তৃণমূল কংগ্রেস অনেক সতর্ক হয়েছেন, অনেকেই সতর্ক হয়েছেন, এবং সেই জন্য তারা কিন্তু গন্ডগোল পাকানোর চেষ্টা করেননি। অতীতে তারা হয়তো কখনো কখনো চেষ্টা করেছেন, কখনো কখনো কেন অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু এবার তারা সেই চেষ্টা করেননি। তারাও হয়তো কোথাও বুঝেছেন না বাবা দরকার নেই, যা হাওয়া দেখছি, এবং সেন্ট্রাল এজেন্সির যা তদন্ত দেখছি কলকাতা হাইকোর্টের মামলার পরে, যেভাবে সব লাইফ ফেল হয়ে গেছে, দরকার নেই। পিসি ভাইপো কোনোদিনই বাঁচাতে পারবেন না, ওনারা নিজেদেরকে বাঁচাতেই ব্যস্ত, পারবেন না, কাউকে পারেননি বাঁচাতে, কেষ্টকে পারেননি, শাহজাহানকে পারেননি, দরকার নেই বাবা। ও বলছেন বলুন, কে এমপি হবেন না হবেন তার ব্যাপার আমাদের কি যায় আসে, ভোটের পরে থাকতে তো হবে, ছেলে বউ নিয়ে পরিবার নিয়ে থাকতে হবে। সেই জন্য এবার কিন্তু অনেকেই গন্ডগোল পাকাননি, কিন্তু আগের যে দফাটা হলো সেখানে কিছু আর কি তেড়িয়াগিরি হয়েছে, কেশপুর গড়বেতা লুঙ্গি পরে খুব নাচানাচি হয়েছে। এই ভিডিও কিন্তু আইডেন্টিফাইড, মানে এই ভিডিও কিন্তু রেকর্ড হয়ে মানুষের মোবাইলে কিন্তু রয়েছে। দেখবেন কি হালটা হয় এদের, যদি এই রকম রেজাল্ট নেমে যায়, দেখবেন এই সব মানুষগুলোর কি হাল হয়, কি হবে, পরিবারগুলো ভুগবে। আর কোনো পরিবার ভুগলে আমার অবশ্য খারাপ লাগে, কারণ আমি জানি আমাকে অ্যারেস্টের পরে আমার পরিবার কি ভুগেছিল। তো আমার কোনো দোষ ছিল না, কিন্তু তবুও আমি ভুগেছি, পরিবারও ভুগেছে, কিন্তু এদের তো দোষ রয়েছে, কিন্তু এদের দোষের জন্য এদের পরিবারের বাড়িতে ছোট ছোট বাচ্চা তারা ভুগবে। আর কেন যে আমি অনেকবার কিন্তু বিবেক জাগ্রত করার চেষ্টা করেছি, দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি প্রথম থেকে চেষ্টা করে গেছি যে এগুলো করবেন না, মানুষের নিজের ভোটটা দিতে দিন, এগুলো করবেন না, ভোটের দিনে গন্ডগোল পাকাবেন না, কাউন্টিং এ গন্ডগোল পাকাবেন না। বাই চান্স যদি ইঙ্গিত উল্টো দিকে চলে যায়, পিসি ভাইপো তো নবান্নে বসে থাকবেন, তাদের তো বিদেশ টিদেশ যাওয়ার কথা সব সুযোগ আছে, কোনদিন লুকিয়ে চলে যাবেন। আপনি কি পারবেন বিদেশ যেতে? আপনি গেলেও ধরা পড়ে যাবেন বা অন্য রাজ্যে চলে যেতে পারেন, আর পরিবারটার কি হাল হবে? পারবেন ওনাদের সঙ্গে পাল্লা দিয়ে আপনারা যে চলছেন, উস্কানি দিয়ে পা দিয়ে যে এই যে আপনারা চলছেন, পারবেন নিজেদেরকে বাঁচাতে পারবেন? আর ওই এইরকম রেজাল্ট হলে পিসি ভাইপো কারো ফোন ধরবেন তো, দেখবেন কি হাল হয়। যতই অত্যাচারের খবর যাবে, দেখবেন পিসি ভাইপো ফোন ধরেন কিনা। আর সেই দিন নেই যে পিসি একবার চিৎকার করে রাস্তায় শুয়ে পড়ে একেবারে সব মানে আটকে দেবেন, বাঁচিয়ে দেবেন, সেই দিন কিন্তু নেই, সে অতীত চলে গেছে। মানুষের ক্ষোভের এখন এতটাই মানে ক্ষোভ পুঞ্জীবিত হয়ে রয়েছে না, শুধু রেজাল্টটা একটু উল্টনের অপেক্ষাতে রয়েছেন। দেখবেন আর কেউ পাত্তা পাবেন না, পিসি কোথায় পিসি শুয়ে পড়বেন, বসে পড়বেন, পিসিকে মারিয়ে দিয়ে চলে যাবেন লোকজন, সেই জুগাড় নেই। আর যারা বড় বড় কথা বলছেন অন্যরা টিভির ক্যামেরাতে বসে, তারা দেখবেন কোথায় সব লুকিয়ে পড়েছেন, কোথাও সব সেটিং ফিটিং করার চেষ্টা করছেন, যদিও তাদেরকে নেওয়ার কোনো জায়গা নেই। তো কেন এটা করছেন? ওদের কথা শুনে আমি আরো সাবধান করতে চাইছি আরো একবার, এই যে শেষ দফার যে ভোট রয়েছে উত্তর 24
মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সাবধান হয়ে যান, কলকাতা সাবধান হয়ে যান, এই পাল্লাতে পা দেবেন না। ইঙ্গিত যা সামনে আসছে, হাল কিন্তু খুব খারাপ হয়ে যাবে, গোটা পরিবার কিন্তু নাজেহাল হয়ে যাবে। আপনার বন্দিদশা, আপনার গোটা পরিবার নাজেহাল হয়ে যাবে। আর এটা এটা নিশ্চয়ই আপনারা অন্যদের কাছ থেকে শুনেছেন, যেদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে যাবে, তারপর থেকে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই দলটা বলে আর কিছু থাকবে না, এই দলের আর কিছু থাকবে না। বামেরা তো চলে গেছে ক্ষমতা থেকে অনেকদিন, বামেদের সংগঠন এখনো আছে, এখনো পার্টি অফিস খুলে, কিন্তু এই দলটা এমন দল হয়ে গেছে ব্যক্তি কেন্দ্রিক, ক্ষমতা থেকে চলে গেলে দেখবেন এই দলটার কোনো অস্তিত্বই থাকবে না। তখন তো পিসি ভাইপো নিজেই বলবেন, চাচা আপন প্রাণ বাঁচা। তো সুতরাং তখন কি হবে, কে কাকে বাঁচাবেন? সাবধান হয়ে যান, ইঙ্গিত কিন্তু পরিষ্কার, হাওয়া কিন্তু খুব খারাপ। দর্শক বলুন এবার আপনাদের মন্তব্য নিশ্চয়ই আপনারা করবেন, আমি তাও বাকিগুলো একটু ঝট করে দেখিয়ে দিই। বিহারে দেখুন 17টা বিজেপি, মানে 1 নম্বর দল। উড়িষ্যাতে 1 নম্বর দল বিজেপি। ছত্তিশগড়ে 1 নম্বর দল বিজেপি। উত্তরপ্রদেশে অবশ্যই 80টার মধ্যে 70টা বিজেপি, এনডিএ ধরতে গেলে 75টা হয়ে যাবে, এসপি মাত্র 4। আর টিএমসি কোথায়? টিএমসি দর্শক, টিএমসি নাকি উত্তরপ্রদেশে লড়ছে, তার তো কি হলো, কিছু তো নেই দেখছি। ফক্কা তো বটেই, ফক্কা তো হবেই ওখানে নিশ্চিন্তে। গুজরাট একেবারে 26-এ 26, টোটাল বিজেপি, বেশ বিজেপির কার্যত। রাজস্থান 25-এর মধ্যে 23টা বিজেপি। মধ্যপ্রদেশ সব টোটাল 29-এ 29। উত্তরাখণ্ড 5-এ 5। মহারাষ্ট্র 48-এর মধ্যে 20, কিন্তু 1 নম্বরে বিজেপি, বাকিরা সব ভাগ ভাগ। হরিয়ানা 5-5 ভাগ, 50-50, 5 বিজেপি 5 আইএনসি। দেখুন দর্শক, এগুলো যদি একতরফা হতো, একতরফা নিরপেক্ষতা বজায় রেখে যদি না এই সমীক্ষা রিপোর্টটা করা হতো, তাহলে কিন্তু সবই বিজেপিকে হয়তো দেখতে পেতেন। কিন্তু দেখুন হরিয়ানাতে 5টা বিজেপি 5টা আইএনসি দিয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে কিন্তু 7টাই বিজেপি দেখানো হচ্ছে। পাঞ্জাব বিজেপি 2টো, কংগ্রেস সেখানে বেশি পাবে। হিমাচল প্রদেশ 4-4 বিজেপি। ঝাড়খণ্ড বিজেপি 7, আইএনসি 3, জেএমএম 3। গোয়া 2-এ 2, সেটা আবার কি? ও আচ্ছা, গোয়াতে দর্শক দেখুন, গোয়াতে আইএনসি 2টো পাবে। গোয়াতে দেখুন আইএনসি 2টো পাবে, বিজেপি কিন্তু 0। এটাতে আমি খানিকটা অবাক হচ্ছি, তবুও আমি বলবো যে তার মানে এই রিপোর্ট একেবারে একতরফা সেটা মানে বলা যাবে না। গোয়াতে বিজেপিকে 0 করে দিয়েছে, 0 দেখিয়েছে, তার মানে বুঝতে পারছেন। সুতরাং রিপোর্টটার কোথাও একটা বিশ্বাসযোগ্যতা আছে বলে আপাতভাবে মনে হচ্ছে, যদি আমি রিপোর্ট আবার বলছি কাউন্টিং শেষ না হলে কিছু বলতে পারবো না। জম্মু এন্ড লাদাখে দেখুন, জম্মু কাশ্মীর লাদাখে, সেখানে বিজেপি 3 দেখাচ্ছে আর এনসি 3। মণিপুর 1-1। মেঘালয়, এখানে তো বিজেপি নয়, এনপিপি, বিজেপি নেই, আইএনসি 1। অরুণাচল প্রদেশ 2 বিজেপি। ত্রিপুরা বিজেপি 1 আর টিএমপি, টিএমসি না কিন্তু টিএমপি, ওখানে একটা আছে মোথা পার্টি, যেটা রাজাদের। তারপরে ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে সেগুলো সব টুকটাক আছে। 9টার মধ্যে এনডিএ 5, ইন্ডি 2। এই হচ্ছে টোটাল। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে? আচ্ছা, এগুলো রাজ্য ওয়াইজ একবারে ছোট ছোট করে লিখে দিয়েছে, আর আমি আলাদা করে পড়ছি না, দেখে নেবেন। টোটাল কি দাঁড়াচ্ছে? টোটাল এই টোটাল দেখুন দর্শক, টোটাল 543টা সিটের মধ্যে 1 নম্বরে কি আছে? 1 নম্বরের নামটা কি দেখুন, বিজেপি। 2 নম্বরে এনডিএ, 3 নম্বরে আইএনসি, তারপরে ইন্ডি। এবার নিচেটা দেখে নিন। বিজেপি পাচ্ছে 324, একাই ম্যাজিক ফিগার ক্রস করে সরকার গঠনের ক্ষমতা অর্জন। আর এনডিএ 380। দেখুন 400 পার যেটা বলা হচ্ছে, এই রিপোর্ট কিন্তু 400 পার বলছে না, 380 বলছে, কাছাকাছি। টার্গেট তো বেশি থাকতেই পারে, যাই হোক। এবার দেখুন কংগ্রেস কিন্তু 64, কংগ্রেস কিন্তু 64। তুলনায় কিন্তু কংগ্রেসের রেজাল্ট আমি দেখছি ঠিকই আছে, মানে যেটা বলছে তা নয়, তো ঠিক আছে, তাও কংগ্রেসের সিট মোটামুটি এসছে আর কি, মান বাঁচানোর মতো।
ক্ষমতা আসার মতো তো ভাবাই যাবে না। আর ইন্ডি জোট তাদের দাঁড়াচ্ছে কত, 123 ইন্ডি জোট। আর এই 40টা কাদের জানো, লাস্টে কি লেখা আছে দাঁড়ান দেখুন, আদার্স হচ্ছে 40, আর টোটাল 543টা, মানে 543টার হিসেব এখানে দেওয়া আছে। তার মানে দর্শক, যে রেজাল্ট এসছে সামনে রাজ্য ভিত্তিক, সেখানে 400 পার হচ্ছে না, 380 এখানে দেখানো হচ্ছে, কিন্তু বিজেপি একাই 324, বিজেপি কিন্তু গেন করছে। আর 400 পার এটা একটা টার্গেট, একটা স্লোগান, বুঝতেই পারছেন। কিন্তু টিএমসির কি হচ্ছে হালটা, কংগ্রেস তো তুলনায় বেটার, কিন্তু টিএমসির কি হাল হচ্ছে, 13। কি হবে দর্শক, টিএমসির 13, এবার কি হবে বলতে পারবেন বলতে, কি হাল হবে যদি সত্যি এটা মিলে যায়? বিজেপি সরকার ওখানে বিরাট মেজরিটি নিয়ে, বিজেপি সরকার, আর 400 ছেড়ে দিন, 380 ওটা 400 হতে পারে, সেটা কোনো কথা নয়। কি 380 মানে 400 সমান, এটা কোনো ব্যাপার নয়, স্লোগান বেশি রাখা হয়, নো প্রবলেম। কিন্তু বিজেপি একা 324, এটা একটা ভাবুন। তাতে এতে এইবার 380তেও বিজেপির কোনো হেরফের হবে না, তাদের উদ্যমের কোনো হেরফের হবে না, কারণ তারা টোটালটা গেন করছে, বিজেপির একক শক্তিও গেন করছে, টোটালটা গেন করছে আগের থেকে। কিন্তু টিএমসির কি হচ্ছে, লস, 22 থেকে 13, আবার 42-এর টার্গেট ছিল। এখানে যে ইন্ডিজোট তাদেরকে পাত্তা দেয়নি টিএমসি, কাউকে, সব আসনে লড়বো 42-এ 42, সেই 42-এ 42 লড়ে দিনরাত পিসি ভাইপো চিৎকার করে শেষের 13, হাই হাই। দর্শক কি বলবেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন। তবে আমি আবার বলি শেষে, এটা আমাদের কোনো প্রেডিকশন নয়, একটা রিপোর্ট এসছে, এটা রাখলাম। এবার যদি আপনাদের কোনো প্রেডিকশন হয়ে থাকে, কারণ আপনারা সব ভোট দেখলেন, আলোচনা শুনলেন মিডিয়াতে, আপনারাও এ নিয়ে মন্তব্য করতে পারেন, কিন্তু অবশ্যই মন্তব্য করবেন যদি এই রেজাল্ট সত্যি হয় টিএমসির, তাহলে কি হাল হবে। যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ।